ফিট একাডেমি, এটা হচ্ছে আমাদের পেজ ফিউচার ফিট একাডেমি নামে। এরপর আসো আজকে আমরা যে বিষয় আলোচনা করব টপিকটা হচ্ছে নো দাই সেলফ। নো দাই সেলফ মানে নিজেকে জানো। এই নিজেকে জানা নিয়েই পৃথিবীতে অনন্তকাল অনেক কিছু ঘটে চলছে। এই ঘটে চলার মধ্যে যেগুলো আমাদের শিক্ষণীয় সেগুলোকে আমরা নিয়ে আসব। একটু দেখো, আমি কে, আমি কে, এই যে আমি কে, অর্থাৎ নিজেকে জানতে হলে আমি কে সেটাকে জানতে হবে। আমি যে কে সেটা আমি কি জানি? আমরা কি বুঝতে পারি যে আমি কে? আমাদের পৃথিবীতে অনেক মহাজ্ঞানী মানুষ এসছেন, তারা যে সমস্ত কথা বলে গিয়েছেন, যে সমস্ত সংস্কারক এসেছেন তারা যে সমস্ত কথা বলে গিয়েছেন, তারা কি কখনো বলেছেন যে আমি আমি অমুক, আমি এই, আমি এই? কেউ কিন্তু তা বলেনি। সবাই চেষ্টা করেছে আমি কে সেটাকে জানতে এবং সেটাকে চিনতে। আমরা সেই আঙ্গিকে যদি কথা বলি তাহলে দেখব যে আমরা যুগ যুগ ধরে যত সাহিত্যিক এসছে, কবি এসছে, তারপর দার্শনিক এসছে, ধর্ম সংস্কারকরা এসছেন, কিন্তু কেউ কিন্তু বলতে পারেননি যে আমি কে। এই আমি কে জায়গা থেকে যদি আমরা শুরু করি তাহলে একটু দেখব আমাদের চারপাশে দেখো, আমাদের চারপাশে পৃথিবী, সমাজ, পরিবেশ। এই যে পৃথিবী, সমাজ, পরিবেশ আমাদের সত্তার গভীরে কতটুকু প্রবেশ করতে সক্ষম হয়েছে, এর ভিতরে আমরা কতটুকু সক্ষম হয়েছি যে আমাদের চারিপাশে এই যে আমাদের চারিপাশে দেখো পৃথিবী, সমাজ, পরিবেশ, আমাদের নিজেদের সত্তার গভীরে আমরা কতটুকু প্রবেশ করতে পেরেছি, এই সম্পর্কে কি আমরা জানি যে কতটুকু প্রবেশ করতে পেরেছি? সম্ভবত আপেক্ষিক তুলনায় আমরা বলতে পারবো যে আমরা আসলেই পৃথিবীতে মানুষ যা জানে সেটা জানার একেবারে ক্ষুদ্র একটা অংশ। তো কাজেই আমরা কতটা জানি, এই কতটা জানলে নিজেকে জানা যায়। অনেক আছে দেখবে শিক্ষা কি আছে সেটা বড় কথা না, কিন্তু সে অনেক বাহাদুরি করতেছে, অনেক বোঝা আমি অনেক কিছু জানি। এটি কিন্তু প্রকৃত অশিক্ষার প্রতিফলন ঘটে এভাবে। কাজে তোমার শিক্ষার মধ্য দিয়ে যেটা আসবে, দেখো আমরা যে জানি না তা কি আমরা জানি? আমরা যে জানি না তা কি আমরা জানি? তোমাকে যদি প্রশ্ন করি, একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তরটা তুমি জানো কি জানো না সেটা কিন্তু একান্ত তুমি জানো, কিন্তু তুমি জানো যে আমি জানি না, কিন্তু তুমি বলছো না যে আমি জানি না। এই যে বলছো না জানি না, এর অর্থটা হলো তুমি মনে করছো আমি জানি না, কথাটা বলবো না। এটা বোধহয় আত্মসম্মান বোধের ব্যাপার হবে এবং আত্মগ্লানির ব্যাপার হবে। না জানা পাপ না, না জানা অন্যায় না। কাজেই তোমরা জানি না এই ধারণাটা একটু রাখো যে আমি জানি না। এই যে আমি জানি না, এখন আমি এই জানি না জায়গা থেকে পৃথিবীতে আমরা যেটা পেয়েছি প্রথম, সেটা হলো সক্রেটিসের কাছ থেকে। আমরা সক্রেটিসকে নিয়ে কথা বলছি এ কারণে যে তিনি যে কাজটা করেছেন, দেখো আমি সক্রেটিস সম্পর্কে বলে একটু দেখে। তিনি খ্রিস্টপূর্ব, খুব মজার গল্প পাবে এখানে তোমরা, এই যে খ্রিস্টপূর্ব 469 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন এথেন্সে, এবং তিনি খ্রিস্টপূর্ব 399 তাকে বিষপানে আত্মাহুতি দিতে হয়েছিল। এগুলো নিয়ে আমরা একটু গল্প বলবো। এই যে তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি এখনো পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, অথচ তিনি নিজে কোনো বই লেখেননি। তার একজন ছাত্র ছিল প্লেটো। 8 বছর প্লেটো তার ছাত্র ছিলেন। প্লেটো তার উপরে ডায়লগ নামের বই লিখেছে। আমরা যদি দেখি
যে সক্রেটিস তিনি এতটা জ্ঞানী হলেন কেন, এতটা মানে কি বলবো, যে আমরা আসি সেটা হলো সক্রেটিস যখন ওরা জন্মটা বলেছিলাম, এই যে তোমার এক সেকেন্ড, দেখো খ্রিস্টপূর্ব 369, সেই সময় এথেন্স নগর রাষ্ট্রের শাসক ছিলেন পেরিক্লিস। তোমরা যখন রেকর্ডটা পাবে কালকে সকালে, এই রেকর্ড থেকে নামগুলো একটু লিখে নিও। সেই পেরিক্লিস যখন ক্ষমতায়, তখন খ্রিস্টপূর্ব 331, তখন স্পার্টা নামে আর একটা নগর রাষ্ট্র ছিল। অর্থাৎ খ্রিস্টপূর্ব 331 স্পার্টা নামের একটা নগর রাষ্ট্র আক্রমণ করেছিল এই পেরিক্লিসের নগর রাষ্ট্র এথেন্সকে। এই যে এথেন্সকে যে আক্রমণ হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল তোমার সেই যুদ্ধটা হচ্ছে তোমার কি বলবো, যে তোমার পেলোপনেশিয়ান যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা হয়েছিল 27 বছর, অর্থাৎ 331 খ্রিস্টাব্দে স্পার্টা আক্রমণ করেছিল এথেন্সকে। সেই সময় এথেন্সের শাসক ছিল পেরিক্লিস তার সৈন্যদেরকে এমন একটা বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতা এখন গবেষণা হয়। গত 2013 সালে ব্রিটিশ গবেষক জ্যাকব এ ফিল্ড, তিনি খ্রিস্টপূর্ব 331 থেকে 1987 সাল পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলো গবেষণা করে 41টা ভাষণকে তিনি বেছে নিয়েছেন। এই 41টা ভাষণকে বেছে নিয়ে তার প্রথম ভাষণটা হলো এই পেরিক্লিসের ভাষণ, যিনি খ্রিস্টপূর্ব 331 খ্রিস্টাব্দে ভাষণ দিয়েছিলেন। ওই সময় তোমার সক্রেটিস, তখন দেখো সক্রেটিস তো যুবক ছিলেন, তখন তিনি, ওদের নিয়মই ছিল যে প্রতিটা যুবককে যুদ্ধের প্রস্তুতি নিতে হতো, যুদ্ধ করতে হতো, যুদ্ধে যেতে হতো। সে কারণে সক্রেটিসকে যুদ্ধে যেতে হয়েছিল। কিন্তু পরিশেষে তোমার খ্রিস্টপূর্ব 304, এই 331 থেকে 304 বিয়োগ করলে 27 বছর, এই 27 বছর তোমার এই যুদ্ধটা হয়েছিল, এবং যুদ্ধে এথেন্স হেরে যায়। এথেন্স হেরে গেল, তার মানেটা কি? এথেন্স দখলে চলে গেল স্পার্টার। একটু কথাগুলো বলে রাখো। স্পার্টা একটা নগর রাষ্ট্র, এখন সবই গ্রিসের অধীনে, এবং তার রাজধানী হচ্ছে এথেন্স। এখন তোমার আমরা দেখি এই যে যারা যুদ্ধ হয়েছিল সেটার নাম হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল খ্রিস্টপূর্ব 331 থেকে 304 পর্যন্ত। এই যুদ্ধটা আমরা এই কারণে বলছি, তোমরা জানো যে সক্রেটিস তাকে হেমলক পানে আত্মহত্যা করতে হয়েছিল। কেন আত্মহত্যা করতে হয়েছিল এবং তিনি কি কি কথা বলে গেছেন, গুরুত্বপূর্ণ দুই একটা কথা, সেটা আমরা জানবো। তিনি কখন বলেছিলেন আমি যে জানি না তা আমি জানি? সক্রেটিস কখন বলেছিলেন আমি যে জানি না তা আমি জানি? কিন্তু আপনারা যে জানেন না তাও জানেন না। আমি এই কথাটা, আমি কে? আমি সেই মানুষ, যে মানুষটা দিনে 3 বার বলতে হয় আমাকে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এই জানি না তার মানে আমি জানতে চাই। আমি যখন জানতে চাই তখনই আমার মনে আসে আমি জানি না। এবং তোমরা যখন পড়ালেখা করো, মনে রাখবে, তোমরা যখন পড়ো, হয়তো গাইড বা যা কিছু পড়ছো, তুই বুঝতেছো কি বুঝতেছো না সেটা কি বুঝতে পারতেছো? যদি মনোযোগ দিয়ে পড়ো, তোমরা বুঝতে পারবে তখনই যখন দেখবে যে একটা জায়গায় এসে তুই বুঝতে পারোনি।
তুমি যদি সারা দিন পড়ার দরকার নাই, তুমি 2 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, সেই 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো। মনোযোগ দিয়ে পড়লে আমি নিশ্চিত করে বলছি, তোমরা কাল পরশু পড়লে যদি সেরকম হয় আমাকে লিখে দিও বা ফোন করে জানিও যে স্যার আপনি যা বলেছেন সত্য, এটা ঠিক আছে। তুমি পড়ে যাচ্ছ কিন্তু তুমি এরকম মাথা গুজে পড়ছো, বুঝতেছো কি বুঝতেছো না সেটা জানো না। তুমি তখনই বুঝবে যে বোঝো না, তখন তুমি মনোযোগ দিয়ে পড়বে। আর যখন তুমি মনোযোগ দিয়ে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে আমি পড়তে গিয়ে এই জায়গাটা বুঝিনি। যখন তুমি বুঝবে যে এই জায়গাটা না বোঝার কারণে আমি তো এগোতে পারছি না, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা আমাদের সাথে কথা বলো। আমাদের সব টিচার গত পরশু দিন আমরা যারা সেমিনার করেছি, সেমিনারে যে সব টিচার আলোচনা করেছে, যেমন তোমার ফারাজের ক্লাসের আলোচনা আলাদা একটা পিডিএফ দেওয়া হয়েছে, আলাদা একটা ভিডিও দেওয়া হয়েছে, মল্লিক স্যারের আলাদা ভিডিও দেওয়া হয়েছে, পঙ্কজ স্যারের আলাদা ভিডিও দেওয়া হয়েছে, হামিদ স্যার আলাদা ভিডিও দেওয়া হয়েছে, এবং আমি যে কথাগুলো বলি তার একটা আলাদা ভিডিও দেওয়া হয়েছে। তো তোমরা যারা পরে এসছো বা ক্লাসের ছেলেরা, আমি এই ভিডিওগুলো দেখো, উপরে দিকে দেখলে পাবে যে ভিডিওটা আছে। ভিডিওতে দেখবে আমরা কি কি কথা বলেছিলাম, সেটা ছিল আমাদের ভিত্তি কথা। আজকে আমরা ক্লাসে আসছি, আরেকটু সংশোধন করে দেই। আগামীকাল তোমাদের বাংলা ক্লাসে আসবেন তোমাদের প্রিয় শিক্ষক, বাংলা 24 BCS এ উনি শিক্ষকতা করছেন, পঙ্কজ কুমার মল্লিক। তোমাদের খুব ভালো লাগবে যে আমরা বাংলা কিভাবে শেখাতে চাচ্ছি তোমাদেরকে। বাংলার কোনটুকু শিখলে তোমার মানসিক শক্তি এমনটা হবে যে বিশেষ পরীক্ষার আগে বলতে বাধ্য হবে যে আমি বাংলায় ভালো করব, কোনো অসুবিধা নেই। তারপরে আসো, সেটা হলো আগামী 24 তারিখে, আজকে ফারাজের ক্লাস দেওয়ার কথা ছিল, তোমরা আমার কিন্তু ক্লাস ছিল 23 তারিখে। ফারাজ অসুস্থ, সে গত পরশুদিন এখান থেকে সেমিনার করে যাওয়ার পরে অসুস্থ, জ্বর হয়েছে। আজকে আমার সাথে 12টার সময় কথা হয়েছে, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি করব ক্লাসটা। ওকে আমি 24 তারিখে ক্লাস দিয়েছি, অর্থাৎ আগামীকাল বাংলা, 24 তারিখে ফারাজ ইংরেজি প্রথম পার্ট, একেবারে বেসিক পার্ট তোমাদের ইংরেজি শিখাবে ফারাজ। তারপর 26 তারিখে ক্লাস হবে না, 26 তারিখ শুক্রবারে তোমরা ক্লাস করবে হলো হামিদ স্যারের ইংলিশ গ্রামারের উপরে, সেটা আবার আলাদা। আর তাহলে ফারাজ এবং কি বলে যে হামিদ তোমাদের ইংরেজি একেবারে বেসিক থেকে পড়ানো শুরু করবে। যখন যেটা বলছিলাম, তাহলে যদি বলা হয় যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কেন গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ, ওই যুদ্ধের মধ্য দিয়েই আমরা সক্রেটিসের বিষয়টি অবগত হয়েছি এবং সক্রেটিসকে বুঝতে পেরেছি, সক্রেটিস নামের একজন দার্শনিককে আমরা বুঝতে পেরেছি। তারপর আসো, ওই যে স্পার্টা জিতে গেল, এথেন্স হেরে গেল, সেই সময় এই তোমার স্পার্টার 30 জন শাসন করতে শুরু করলো এথেন্সকে। এই 30 জনের শাসনকে বলা হয় রুল অফ 30। 30 জনের শাসক, এরা প্রচন্ড অত্যাচার করতে লাগলো, কিন্তু এরা বেশি দিন টেকেনি, আবার ওদেরকে বিদায় করে দিয়ে এথেন্সেরই যারা তারা ক্ষমতায় আসে। এই যে এথেন্সের লোক যখন ক্ষমতায় আসলো, অর্থাৎ এই রুল অফ 30 পতন হয়ে গেল। তারপর দেখো সক্রেটিসের বিচার, যেহেতু এথেন্স হেরে গেছে, তখন এথেন্স কেন হারলো তোমরা যুগে যুগে দেখবে ধর্ম এবং দর্শন এর মধ্যে সংঘাত লাগার কোনো দরকার নেই, কারণ নেই। ধর্ম বিজ্ঞান সংঘাত লাগার কোনো কারণ নেই, তারপরেও কিন্তু অনবরত সংঘাতের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। আমি একটা একটা করে তোমাদেরকে গল্প শোনাবো। সেটা হলো, উনি অর্থাৎ সক্রেটিস, তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রুল অফ 30 যখন আসলো স্পার্টার এবং তাদের যখন পতন হয়ে গেল, তখন যারা এথেন্সের ক্ষমতায়
তারা খোঁজা শুরু করলো আমাদের যুদ্ধের পরাজয়ের কারণটা কি। সেই পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে সেই সময় এথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষটা ছিল ওই সময় এথেন্সের যারা ধর্মীয় গোলামিতে বিশ্বাস করে এবং শাসন ক্ষমতা আছে তাদের শত্রু। আর সেই শত্রুতার কারণে তারা বলল সক্রেটিস উনি প্রচলিত দেবদেবীর বিরোধিতা করছেন, উনি নিজে দেবদেবী সৃষ্টি করতে চান, উনি যুব সমাজকে বিপদগামী করছে। এই তিনটা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হলো। সেই মামলায় বিচারে 500 জন বিচারক বিচার করতে বসলেন। এই বিচার প্রক্রিয়া চলতেছে, চলতে চলতে কি দাঁড়ালো, একটা সময় তোমরা দেখলে যে তখন যিনি আসামি তাকে বিচারে রায় দিয়ে শাস্তি বিচারকরা দিতেন না, এবং তখন উকিল রাখার কোনো ব্যবস্থা ছিল না। তখন অভিযুক্ত যিনি আসামি যিনি তিনি তার নিজের পক্ষে কথা বলবেন, আর উনি কি শাস্তি দেবেন উনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি এই অন্যায় করেছেন, তার জন্য আপনাকে কি শাস্তি চান আপনি। উনি বলেছিলেন আমি মৃত্যুদণ্ড চাই। একটু ভাবো যে একজন আসামিকে বলা হচ্ছে যে আপনি কি শাস্তি চান, কেউ কি বলে মৃত্যুদণ্ড চাই? উনি বললেন আমি মৃত্যুদণ্ড চাই। এটা শেষের কথা বলছি আমি আগে। ওই সময় ওনাকে কথা বলতে বলা হয়েছিল। উনি একেবারে সকাল থেকে সন্ধ্যা অবধি দাঁড়িয়ে হেঁটে হেঁটে কথা বলেছিলেন। কথা বলে ওই যে কথা যে বলেছেন আগের দিন, মৃত্যুদণ্ড ঘোষণার আগের দিন, এই একদিনের কথার উপরে প্লেটো বই লিখেছেন, ডায়লগ নামের একটা বই। ওনার ডায়লগ নামের আরেকটা বই আছে। তো ওই যে মৃত্যুদণ্ড তার আগের দিনের কথার উপর লিখেছেন, সেই সময় অনেক কথা হচ্ছে। পরের দিন যখন কথা শুরু হলো তখন বলা হলো যে আপনার শেষ কোনো ইচ্ছা আছে কিনা। বলে আমার শেষ ইচ্ছা একটা আছে, আমার জন্য একটা ভুঁড়ি ভোজের ব্যবস্থা করা হোক। তো বললো না, আমরা কোনো ভুঁড়ি ভোজ করতে পারবো না, আপনি কি শাস্তি চান? তখন বললাম আমি মৃত্যুদণ্ড চাই। এখন মৃত্যুদণ্ড চাওয়ার কারণটা কি? কারণ উনি বলেছেন, আগেই বলেছেন, ওই ভাষণে বলেছেন, এই দুনিয়ায় মানুষকে কষ্ট, দুঃখ, বেদনা, অপমান সইতে হয়, আর এর থেকে পরিত্রাণ দেয় একমাত্র মৃত্যু। আমি যদি বেঁচে থাকি, কালকে যে এই লোকগুলো আমার আবার অভিযুক্ত করবেন, আবার আমাকে অসম্মান করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তো কাজে আমি যদি মারা যাই তাহলে তো আমার আর কিছু থাকলো না, আমার আর কিছু বলতে পারবে না। খেয়াল করো যে কত বড় মাপের মানুষ হলে সে বলতে পারে। আমি সক্রেটিসের কথা বলছি, আমরা কিন্তু দুনিয়ায় কেউ সক্রেটিসের কাছেও হতে পারবো না, কিন্তু আমরা তো একটু অনুসরণ করতে পারি যে আমি যে জানি না তা আমি জানি। এই যে কথা, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে, সে ব্রেন দিয়ে আমরা কাজ করছি। কতটুকু কাজ করে এই পর্যন্ত মানুষের ব্রেন কাজ করতে পেরেছে? গবেষকরা বলছেন এই পর্যন্ত 20% উপরে মানুষের ব্রেন অ্যাক্টিভ হয়নি, কাজ করতে পারেনি, অর্থাৎ এখনো 80% ইনঅ্যাক্টিভ রয়েছে। তার মানে আল্লাহ দান এই ব্রেনটার অ্যাক্টিভিটি কতটা গভীরে, যে এই 20% পৃথিবীতে আজকে কত কিছু হচ্ছে না হচ্ছে দেখো। আরো যদি আর যখন বাড়বে তখন আরো কত কি হবে, আরো কত দূরে যাবে। তো এখন সক্রেটিস মরে যেও অমর হয়েছেন, ওনাকে অনন্তকাল দর্শনের ইতিহাসে ওনাকে পড়ানো হচ্ছে। দর্শনের ছাত্র না হলেও সক্রেটিসের নাম শোনেনি তোমাদের কাছে অনেক ছেলে মেয়ের সাথে কথা বলেছি আমি, সক্রেটিসের নাম সবাই শুনেছ। কি কারণে শুনলে? ওই যে বিখ্যাত, সে বেঁচে আছে, সে মানুষের মাঝে বেঁচে আছে। মানুষ তো খুব বেশি দিন বাঁচে না, মারা যায়। উনি দেখলেন যে এর ভিতরে আমার বেঁচে থেকে লাভ কি, মারাই যায়। তারপরে তাকে যখন বেরিয়ে যাচ্ছেন তখন তিনি বলেছিলেন, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। আমি যাচ্ছি মৃত্যু মুখে, আপনারা যাচ্ছেন জীবনের মুখে, কোনটি ভালো একমাত্র
ঈশ্বর জানেন, ঈশ্বরই জানেন। খেয়াল করে দেখো, আই টু ডাই, আমি যাচ্ছি মৃত্যুর দিকে, ইউ টু লাইভ লিভ, তার মৃত্যু জীবনের দিকে। হোয়াট ইজ, কি বলে, আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার, কোনটা ভালো, অনলি গড নোজ। এই যে গড নোজ মানে কি আমি জানি না, তুমি বেঁচে আছো থাকো, আমি মরে যাই চলে যাই, কিন্তু কোনটা ভালো সেটা আমি জানি না, তুমি জানো কিনা তাও জানি না, কিন্তু গড জানে, একমাত্র গড। তার মানে আমরা যে জানি না, আমরা যে কম জানি, আমরা যে, আবারও বলছি, জানি না, এইটা যখন জানতে পারবো সেই দিন হবে সত্যিকার অর্থে আমাদের প্রেরণার জায়গা। তোমাদের আমি সেই ইন্সপিরেশনটা দিতে চাই যে আমি জানি না, এইটা বারবার বারবার চিন্তা করো, দেখবে তোমার জানার আগ্রহ বাড়বে। জানার আগ্রহ বাড়তে হলে আগে নিজেকে বিনয়ী হতে হবে। আমি জানি না, এটা ভাবতে হবে। আমি জানি না, জানাটা স্বাভাবিক, কাজেই আমি জানতে চাই। স্যারদের সাথে আসি, ওনারা একটু জানাবেন আমাদের, যতটুকু জানান ততটুকুর মধ্য দিয়ে যদি আমার স্মার্টনেস আসে, আমি যদি পরীক্ষার আগে একটা ভালো কথা বলার যোগ্যতা অর্জন করি, আমি যদি যুক্তি দিয়ে কথা বলে নিজেকে এস্টাবলিশ করতে, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্যরা আমাকে বলবে যে ছেলে মেয়েটা ভালো, ওরা ভালো। সো এই ভালোটা শোনার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে এবং তুমি সেই কাজটি করবে। এবার আসো, সক্রেটিসের বিচারের পর ওনাকে করা হলো, সেটা হলো ওনাকে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে। হেমলক তো শুনেছো তো, হেমলক একটা গাছের ছালের রস, এটা আফ্রিকা বলে ব্রাজিলের ওইদিকে পাওয়া যায়, এখন অত নেই, অল্প অল্প আসছে। ওই এতটুকু রস বাটিতে দেওয়া হয়েছে, উনি খেয়ে নিচ্ছেন। খেলেই তো মানুষ মারা যায় না। তো যে ঘাতক ছিল, সেই ঘাতক তাকে বলছিল যে আপনি একটু হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করলে হেমলকটা শরীরে ছড়িয়ে পড়ে যাবে, আপনি দ্রুত মারা যাবেন। তখন হাঁটছিলেন। একসময় যখন শরীরটা দুর্বল হয়ে আসে, তখন তিনি যে শুয়ে পড়েন, সাদা একটা চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলেন। ঢেকে কিছুক্ষণ পর তিনি, তার সাথে একটা সঙ্গী ছিল তার পরিবারের, ক্রিটিকে চাদরটা শুনে বলছে, ক্রিটি, ওই মুরগির দোকানদার আমাদের কাছে একটা মুরগির পয়সা পাবে, তোরা পরিশোধ করে দিস। দেখো তো, এর মধ্য দিয়ে আমরা আমাদের মানবিক মূল্যবোধ সম্পর্কে একটু তো ধারণা নিতে পারি। আবারও বলছি, আমরা একটা ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা একটু অনুকরণ করে নিজের বিবেকটাকে, নিজের মূল্যবোধটাকে আর একটু সঠিক পথে নিতে পারি কিনা, সেই চেষ্টাটা আমরা করতে পারি। করে যদি কিছুটা সুবিধা হয়, তখন দেখা যাবে যে আমাদের হয়েছে। এবার আসো, আপনার স্বপ্ন কি? তোমাদের স্বপ্ন হলো বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হওয়া। এই স্বপ্ন সম্পর্কে তোমরা সবাই হয়তো শুনেছ, আমি আবার বলছি। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে কালাম সাহেব বলেছেন, তোমরা ঘুমিয়ে যা দেখো তা স্বপ্ন নয়, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। তাহলে স্বপ্ন মানে, আমরা তো ঘুমিয়ে স্বপ্ন দেখি, আমরা তো জেগে স্বপ্ন দেখি না। স্বপ্ন কাকে বলে? আমরা তো যে স্বপ্ন দেখো, প্রত্যেকটা মানুষ রাতে শুয়ে, দিনে শুয়ে সে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? আমি তো বলছি তো, অনেকে বলে যে মানুষ স্বপ্ন সেইটা দেখে যেটা সে দিনে চিন্তা করে, যেটা সে সারাদিন ভাবে। আসলে মিথ্যা কথা। তোমরা যারা স্বপ্ন দেখো, একটু নিজেদের কাছে প্রশ্ন করো তো, তুমি কি কখনো ভেবেছো, যেমন আমি এখন থেকে 5 বছর আগে স্বপ্ন দেখছি যে আমি পরীক্ষা দিতে গেছি, আমি হিস্ট্রিতে পরীক্ষা দিতে গেছি, আমার প্রশ্ন দিয়েছে জিওগ্রাফি। আচ্ছা, আমি কি তখন ভেবেছি এটা? আমি ভাবিনি। আমি সেই কবে মাস্টার্স করে ফেলেছি, আমি কি এখন আবার, আমি গেছি হিস্ট্রি পরীক্ষাতে, এই প্রশ্ন জিওগ্রাফি আমি লিখতে পারতেছি। অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হতে একসময় ঘুম ভেঙে গেল। অর্থাৎ স্বপ্ন বলো না, হয়তো তোমার নামে একটা অভিযোগ আসলো যে তুমি অমুককে কথা বলেছ, আসলে তুমি বলনি। তখন না তুমি বলো, তুই কি বলছিস, আমি তো স্বপ্ন কল্পনা করিনি যে তোর এই কথা বলবো। অর্থাৎ স্বপ্ন মানুষ যেটা কল্পনা করে না, সেটাই স্বপ্ন দেখে।
কিন্তু এখানে বলা হয়েছে স্বপ্ন মানে হলো বাসনা, স্বপ্ন মানে পাওয়ার আকাঙ্ক্ষা, স্বপ্ন মানে ইচ্ছা। অর্থাৎ আমি এপিজে কালাম সাহেব সেটা বলেছেন, তোমার স্বপ্ন হলো বড় মানুষ হওয়া, বড় কিছু পাওয়া, আর সেই স্বপ্নটাকে যদি সাকসেস করতে হয় তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে, খাটতে হবে। না পরিশ্রম করলে তুমি পাবে না। তো কাজেই উনি এইটাই মিন করেছেন, তোমরা প্রচুর খাটো, দেখবে তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি যে বাসনা করেছো সে বাসনাটা পূর্ণ হবে, তুমি যে যে বিষয়টি পাওয়ার আকাঙ্ক্ষা করেছো সেটা পাবে। এটাই মিন করেছে। তার মানে স্বপ্নটা হবে সবসময় জাগ্রত। জাগ্রত তুমি এটা মনে রাখো যে আমি আগামীতে বিশেষ পরীক্ষা দিয়ে আমি ব্রোক্রেট হব, এবং তার জন্য যত পরিশ্রম লাগে আমি করব। তার জন্য এই না যে তুমি ঘুমাবে না, তুমি নিয়মিত ঘুমাবে, কারণ নিয়মিত না ঘুমালে হার্টের প্রবলেম হতে পারে, শরীর খারাপ হতে পারে। ঘুমালে মস্তিষ্কের কি বলবো যে নতুনত্ব আসে, নতুন সৃষ্টিশীলতা আসে। কাজে ঘুম মানুষের জন্য বড়ই প্রয়োজন। তাহলে বুঝেছো স্বপ্ন হচ্ছে কি? স্বপ্ন হচ্ছে আমার বিশেষ চাকরি পাওয়া। এই স্বপ্ন দেখার জন্য তোমাকে খাটতে হবে। আচ্ছা, এবার আসো মূল্যবোধ এবং সময়, সময়ের ব্যবস্থাপনা। মূল্যবোধ এবং সময়। এখন আসো এই যে মূল্যবোধ এবং সময়। মূল্যবোধ অর্থাৎ ভালো বোধ। মূল্য, মূল্য অর্থ কি? মূল্য অর্থ দাম বলি না আমরা, এখানে কিন্তু মূল্য অর্থ মূল্যবান। অর্থাৎ তুমি কি ভালো ধারণ করছো, তুমি কি ভালো কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছ ভালো, নাকি তুমি কোনো অন্যায় করার জন্য, যেমন ধরো যে চোর, সে চুরি করে, এটা তোর মূল্যবোধ নয়, এটা তার মূল্যবোধহীনতা। মূল্যবোধ হচ্ছে আমি মানুষের উপকার করব, আমি পড়ালেখা ঠিক মতো করবো, আমি আমার বাবা মার প্রতি কর্তব্য পালন করব, আমি আমার সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালন করব, আমি মানব জাতির প্রতি কর্তব্য পালন করব। তোমরা একটা বাক্য শুনেছো, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। এটা এই যে তিনটা কথা, যে তুমি তোমার সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব পালন করো, বাবা মার প্রতি দায়িত্ব পালন করো, এবং মানব জাতির প্রতি দায়িত্ব পালন করো। তোমরা পড়ালেখা করছো, আগামীতে বিশেষ পাস করবে। যেদিন তুই বিশেষ পাস করবে সেদিন তোমার বাবা মা বলবে আজকে আমাদের জীবন সফল হলো। পাস করলা তুমি, চাকরি পাইলা তুমি, সফল হলা তুমি, বলছেন তোমার বাবা মা। এই জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বাবা মার চেহারাটা সামনে রেখে তোমরা পড়তে বসো। পড়ার সময় এইটুক ভেবো যে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা শেখাচ্ছেন। হয়তো তোমাদের অনেকের মা বাবা হয়তো জমি বন্ধক থেকে তোমাদেরকে পড়িয়েছেন, পড়াচ্ছেন। তো কাজেই তাদের প্রতি তোমার মানসিকতা যদি এরকম থাকে যে আমি মা বাবার মুখ উজ্জ্বল করব, উজ্জ্বল হবে তোমার, তুমি চাকরি পাবা, উজ্জ্বল হবে বাবা মার। এটা একটা মহান বিষয়। এই কাজটা তোমার লক্ষ্য রাখবে। আর মানুষের প্রতি দায়িত্ব পালন করা, মানুষের প্রতি দায়িত্ব পালন করা। তুমি তোমার প্রতিবেশী একজন খুবই সমস্যা আছে, সমস্যা বলতে তার হয়তো শারীরিক পঙ্গুত্বের কারণে তার আয় নাই। এখন প্রতিবেশী যারা আছে তারা যদি একটু একটু করে তাকে দেয় তাহলে তার কিন্তু চলে যায়। আমরা কি তা করছি? তুমি কি সেটা অর্গানাইজ করছো? করো না। ওটা আল্লাহকে ভালোবাসা হবে, তাকে তাকে সহজে করবে, আল্লাহ খুশি হওয়া। আমরা যদি সৃষ্টিকর্তাকে খুশি করতে চাই, মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রাণীকুলকে ভালোবাসতে হবে। এই তিনটা কাজ যদি করতে পারো তুমি, তুমি দেখো তো তখন নিজের কাছে নিজে ভালো থাকবে কিনা। সেলফ স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন। অর্থাৎ আত্ম যে সন্তুষ্টি, আমি জানি না কে কেমন ভাবে নেবে, আমি কিভাবে আত্মসন্তুষ্টি পাবো, তখন আমি বলবো যে আমি মরেও শান্তি পাবো। আত্মসন্তুষ্টি এটা নির্ভর করে প্রত্যেকটা ব্যক্তির নিজের
ইচ্ছার উপরে, নিজের কর্মকাণ্ডের উপরে। এখন চোর সে বা ঘুষখোর বা ডাকাত তারা কিন্তু কন্টিনিউয়াসলি খারাপ কাজ করছে, সে কিন্তু মানুষের কাছে সামনে বলছে না যে আমি খারাপ মানুষ, বলছে না, তাকে কিন্তু আমরা ভালো বলছি না। কিন্তু তুমি যখন ভালো কাজ করবে মানুষ তোমাকে জোর করে বলবে না তুই ভালো মানুষ, তুই বলবে না, কিন্তু আড়ালে বলবে। আল্লাহ বলেছেন যাকে 10 জন ভালো বলে আমিও তাকে ভালো বলি। তা মানেটা হচ্ছে যে তুমি অসংখ্য মানুষের কাছ থেকে প্রশংসামূলক কথা শুনতে চাবে, তার জন্য ওই যে ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টু আওয়ার প্যারেন্টস, ডিউটি টু ম্যানকাইন্ড, এটাও করো, দেখবে তুমি পারবে। এখন আসে সময়ের এখানে কি জানতে চাবো আমরা, দেখো একটু খেয়াল করে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেখো সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা, দেখো সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা হলো পরিপূরক। কি দাঁড়াচ্ছে? সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা। তার মানেটা হচ্ছে তোমার জীবনের যে ব্যবস্থাপনা সেটা সময়ের মধ্য দিয়ে হবে। তুমি জন্মেছ একটা সময়, শিশুকাল সেটা সময়, আস্তে আস্তে বড় হচ্ছ সময়, স্কুলে গিয়েছ সময়, স্কুল থেকে কলেজে এসছো সময়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়েছো সেটাও সময়। অর্থাৎ তোমার যে সময় ব্যবস্থাপনা আর জীবন ব্যবস্থাপনার মধ্যে কি আলাদা কোনো সুযোগ আছে না? একই। অর্থাৎ তুমি মনে রাখো, তোমরা নিজেরা একটু সবাই একটু লেখো তো, সবাই এই কথা লেখো, সময় ব্যবস্থাপনা ও জীবন ব্যবস্থাপনা পরিপূরক শব্দ, একটু লেখো, সবাই লেখো, আমি দেখবো তোমাদের লিখতেছো, দয়া করে একটু লেখো। সবাই লেখো, তোমাদের লেখাটা দেখে তারপরে আমি এই সময় আমি 2 মিনিটের রেস্টও নিয়ে নিই। এখন তোমাদের জুম থাকলে কথা বলাতাম, যখন বলবো আগামী ক্লাস শেষ হলে বলবো, তাড়াতাড়ি লেখো। খুব ভালো ইঞ্জিনিয়ার এমডি নজরুল ইসলাম, তুমি লিখেছ সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা পরিপূরক শব্দ। এই কথাটি সারা জীবন মনে রাখবে। আমি একটু পরে এটা তোমাদের গভীরে যাব। অন্যতম একজন সাহিত্যিকের তথ্য নিয়ে কই আরেক দুজন লেখো। একজন দেখলাম, আরেকজন লেখা দেখলেই আমি ওদিকে যাব। এটা লিখেছ মাহবুবা আলিয়া নীলা, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। স্যার লিখেছি, হ্যাঁ ধন্যবাদ, সুন্দর তুমি লিখেছ। তারপরে রেইনবো, রেইনবো তোমার নাম বোধ হয় রেইনবো না, এটা ফেসবুক নাম। সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা পরিপূরক শব্দ। এবার দুজন লেখো তো তোমাদের কাছে এইটা শেখার ফল তোমার কেমন লাগছে, ভালো লাগছে নাকি, এটা একটু বলো। বলো তোমার ভিতরে কি একটা নতুনত্ব আসলো কিনা, একটা চেঞ্জ আসছে কিনা যে এই কথাটা শোনার পরে। হ্যাঁ, মিনু আক্তার আরিফা, তুমি সালাম দিয়েছ, তোমাকে ওয়ালাইকুম সালাম, ভালো থাকবে। তোমরা 2-1 জন লেখো যে তোমার কেমন লাগলো যে সময় এবং জীবন পরিপূরক। আমি একটু দেখাবো তোমাকে লিও টলস্টয়ের গল্প 3 কোশ্চেন দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো কোথা থেকে কোথায় কি বেছে বেছে এনে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ধন্যবাদ। আরেকজন বলো, আরেকজন বলো।
আর তোমরা প্রস্তুত থেকো, আমাকে শেষে তোমাদের 2-4 জন আমাকে প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, এই তো সুন্দর, আর লাগবে না, আর লাগবে না। এবার চলে আসো, আমরা সেখানে চলে যাই। সেটা হলো এইবার আসো, দেখো দেখো তো একটা মানুষের জীবনে সময়, মানুষ, কাজ। তার মানে একটা মানুষ, একজন মানুষ সময়ের মধ্য দিয়ে তার জীবনের প্রতিটি কাজ করছে। তাহলে 3টা শব্দ মনে রাখলাম, যে সময়, মানুষ, কাজ। মানুষ কাজ করে সময়ের মধ্যে, একটু আগে যেটা বললাম যে সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা পরিপূরক, অর্থাৎ একে অপরের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এখন আমরা সেটাকে আমরা এইভাবে আনলাম, আমি কাজ করব সেটা সময়ের মধ্যে, যেহেতু মানুষ আমাকে কাজ করতে হবে, মারা গেলে আর করবো না। তাহলে এই যে কাজ করতে হবে সময়ের মধ্যে, যেহেতু মানুষ, তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এরকম, সেটা বোঝাবার জন্য আমি তোমাদেরকে নিয়ে এসেছি রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের দি 3 কোশ্চেন্স। এটা একটা আলাদা একটা প্রবন্ধ। এটা আমি ওনার কোনো মানে আছে না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বা নজরুলের অনেক প্রবন্ধ আছে বিভিন্ন বইয়ে, ওরকম না, এটা আলাদা একটা প্রবন্ধ ওনার। উনি কি বলবো, যে রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক। উনি তোমার ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, তোমরা কি কেউ ওয়ার অ্যান্ড পিস এই বইটার নাম শুনেছো? ওয়ার অ্যান্ড পিস, সময়ের কাজ সময় করতে হবে, খুব ভালো বলেছো। হ্যাঁ, এই তো পিয়াল, জি স্যার, ধন্যবাদ। এগুলো তোরা একটু লিখবে, আর আশা করছি তোমরা সবাই ভর্তি হবে। আর 26 তারিখের পর যে ক্লাসটা শুরু হবে, তোমাদের এই প্রথমে বলে রাখি, 26 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তারা 2030 টাকায় ভর্তি হতে পারবে। তোমরা যদি মনে করো যে এটা আমার আমার আমি যদি বলি যে টাকাটা সম্ভবত এখানে উল্লেখযোগ্য না, দেখো এখানে তোমাদের 5 জন টিচার পড়াবেন। আমরা 5 জন টিচার তোমাদেরকে পড়াবো। আমার ওয়েবসাইট থেকে শুরু করে এখানে আমি 4টে বই লেখা, সবকিছু করে, আরো 2টো বই চলতেছে, ভাইবার বই আসতেছে। আমি অনেক টাকা বিনিয়োগ করেছি, বাট এটা আমার ভালো থাকার জন্য, যেহেতু তোমাদের আন্টি অসুস্থ, উনি কিডনির রোগী, সপ্তাহে 3টা ডায়ালিসিস দিতে হয়, আমি বাসার বাইরে যেতে পারি না, এই জন্য বাসার থেকে আলাদা একটা ব্যবস্থা করে নিয়েছি আমি। আমার সাথে কারোর বাসার, আমার ওয়াইফ আছে, আমার একটা মাত্র মেয়েও আমেরিকায় থাকে, তারপরে বাসায় 2জন কাজের মানুষ আছে, ড্রাইভার আছে, এরা আছে, ওরাই আমাদের ডান হাত বাম হাত সবকিছু করে দেয়। এই জন্য তোমরা ভাববে যে যখন আমি তোমাদের দেখাবো যে আমার পড়ালেখা, আমি যে তোমাকে পড়াচ্ছি, আমি তোমাদের তথ্য দেই, আমি নো দাই সেলফের উপরে আশা করছি তোমাদের 15 ঘন্টা পড়াবো, কিন্তু একটার পর একটা ইন্টারেস্টিং তথ্য পাবে। এইগুলো কালেকশন করতে, সংগ্রহ করতে আমি 16টা বই পড়েছি। 16টা বই পড়েছি। আমি এও আশা করছি আগামী যাদেরকে আমি এর পরে বা আরেকটু পরে 6 মাস 1 বছর পরে যাদেরকে আমি নিয়ে আসতে পারবো এই কোর্সে, তখন তো তাদের জন্য আবার একটা পূর্ণাঙ্গ বই হয়ে যাবে, আমাদের একটা পূর্ণাঙ্গ বই হয়ে যাবে, তখন তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো কাজেই তোমরা আশা করি যে সহযোগিতা যেভাবে নিচ্ছ পাবে, সহযোগিতা পেতেই থাকবে, তোমাদের সফল আমরা আশা করব। আচ্ছা, এই লিও টলস্টয় উনি দি 3 কোশ্চেন্স মানে 3টা প্রশ্ন একজন মানুষের কাজ করতে হয়, এবং সেই কাজটা করতে হয় সময়ের মধ্য দিয়ে। যেমন আমি একজন মানুষ, আমি একজন শিক্ষক, তোমাদের সাথে পড়াবার কথা 7:30 থেকে 8:30 পর্যন্ত,
এই সময় আমি তোমাদেরকে পড়াবো। এই সময়ে আমি ওনার কাছে যাচ্ছি, পড়ানোর ভিতর কথাটা বলে নেই। এই সময়ে তোমরা যারা ক্লাস করছো তোমরাই হচ্ছে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ মানুষ। আমি হচ্ছে এই মুহূর্তে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মানুষ। যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তোমরা আমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না, আমিও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ থাকবো না। কারণ তোমরা ক্লাস শেষ করে হয়তো পড়তে বসবে বা তোদের ফ্যামিলিতে কোনো কাজ আছে, আগেতে ঠিক আছে, ওইটা হয়ে যাবে, তখন তোমার কাছে গুরুত্বপূর্ণ। আমি হয়তো ক্লাস শেষে আমি যে তোমাদের আন্টিকে ওষুধপত্র খাওয়ার ব্যবস্থা করব, ওইটা হয়ে যাবে আমার কাছে তখন গুরুত্বপূর্ণ। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা মানুষের তুমি যে ঘুমাবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তার মানে তুমি 24 ঘন্টায় যা করছো সবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য তুমি বেছে নাও। এখন দেখো আমি দিচ্ছি সেটা, যে কিভাবে আমরা, আচ্ছা দেখো, উনি লিও টলস্টয় একসময় একটা রাজা, তিনি 3টা প্রশ্ন করেছেন। সে প্রশ্নে রাজার গল্প আমরা পরে জানবো, আজ কত জানতে পারবো না। তারপরে প্রথম প্রশ্নটা হলো, খেয়াল করে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? একটা গ্রুপ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? কেউ কি বলতে পারবে একটা যে আমার কাছে গুরুত্বপূর্ণ সময় এটা? যেটা বলো তো, একজনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? তোরা বলে, দুজন বলো, দুজন অব্দ বলো আমার কাছে গুরুত্বপূর্ণ সময় এইটা। তাড়াতাড়ি। আচ্ছা এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমি বলবে স্যার আমি সারাদিন যত কাজ করি সবই গুরুত্বপূর্ণ কাজ। তুমি ঘুমাও সেটা গুরুত্বপূর্ণ, তুমি ঘুমের থেকে উঠে ফ্রেশ হও সেটা গুরুত্বপূর্ণ, তুমি নাস্তা খাও সেটা গুরুত্বপূর্ণ, তুমি পড়ালেখা করতে বসো সেটা গুরুত্বপূর্ণ, তুমি কলেজে যাও সেটা গুরুত্বপূর্ণ, তুমি কলেজের টিচারের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছো সেইটা গুরুত্বপূর্ণ। কলেজের ক্লাস শেষ হয়ে গেল, কলেজ থেকে তুমি বাড়িতে আসছো একটা রিক্সা চড়ে, সেই রিক্সাওয়ালা গুরুত্বপূর্ণ। তুমি যখন বাসায় নেমে গেলে রিক্সাওয়ালা তোমার কাছে আর গুরুত্বপূর্ণ রইল না, তখন তোমার বাসায় যারা আছে তারা তোমার কাছে গুরুত্বপূর্ণ। তোমাকে যিনি খাবার বেড়ে দিচ্ছেন তিনি তোমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি তোমার বাবার সাথে গল্প করছো এটা গুরুত্বপূর্ণ, তুমি তোমার মায়ের সাথে গল্প করছো এটা গুরুত্বপূর্ণ। আমি দেখাচ্ছি যে কোনোটাই গুরুত্বহীন না। দ্বিতীয় প্রশ্ন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তাহলে দাঁড়াচ্ছেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, অর্থাৎ যে সময়ে আমার কাছে যেই ব্যক্তিটা কাজ করছে সেই ব্যক্তিটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন এই 3টা প্রশ্ন নিয়ে রাজা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে তারপরে উত্তর তিনি পেলেন। যিনি উত্তরগুলো দিচ্ছেন যে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যে সময়ে তুমি এই 3টা প্রশ্নের উত্তর খুঁজতেছো। তাহলে এই যে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? যে সময় সে 3টা প্রশ্নের উত্তর খুঁজতেছে। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো এটা? যে সময়ে আমি 3টা প্রশ্নের উত্তর খুঁজতেছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কাছে এই মুহূর্তে যদি ক্লাসের পর
তুমি অঙ্ক করতে বসলে, ওইটা হয়ে গেলে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অঙ্ক করার পরে তুমি ইংরেজি পড়তে বসলে, ইংরেজি পড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপর তুমি বাংলা পড়তে বসলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপর তুমি খেতে বসলে, সবই গুরুত্বপূর্ণ কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ একটা মানুষের জীবনে সব কাজই গুরুত্বপূর্ণ, যে কাজটি তার মূল্যবোধের মধ্যে পড়ে। আর মূল্যবোধের মধ্যে সেই কাজগুলো পড়ে যে কাজগুলো হিতকর, যে কাজগুলো মানবিক, যে কাজগুলো নিজেকে আত্মতৃপ্তি দিতে পারে, যে কাজগুলো নিজেকে আত্মসন্তুষ্টি দিতে পারে। আবারও বলছি, সেলফ স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন। যখন তুমি আত্মতৃপ্তি পাবে, আবারও বলছি, তখন তুমি এমন ভালো লাগবে তোমার, সেই ভালো তোমাকে আরো ভালো করবে, আবার সেই ভালো আরো ভালো করবে। ভালোর শেষ নাই। এখন আসো, আমি বলছিলাম যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, ব্যক্তিটা হলো এই যে তিনটা প্রশ্নের উত্তর খুঁজতেছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি, যে তোমাকে উত্তর দিচ্ছি। তুমি যে সময় খুঁজতেছো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর আমি হলাম তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তোমার তিনটা প্রশ্নের উত্তর দিচ্ছে। আবার যদি বুঝতে পারো, যদি না বুঝতে পারো, একটু দয়া করে একটু লিখো, আমি আবার বলে দিব। তারপরে হলো তৃতীয় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই তিনটা প্রশ্ন খোঁজা। কাজের মধ্যে দিয়ে যাইতে হবে, সময় তো অতিবাহিত হয় কাজের মধ্য দিয়ে, মানুষ কাজ করে। তাহলে আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম লিও টলস্টয় 3 কোশ্চেন্স এর মৌলিক বিষয়টি, যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? আচ্ছা, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি একটাই না একাধিক? আমি তাহলে কি দাঁড়ালো, আমার কাছে কোনো সময় গুরুত্বহীন না, আমার কাছে কোনো কাজই গুরুত্বহীন না, আমার কাছে কোনো, আচ্ছা, আমার কাছে কোনো ব্যক্তি গুরুত্বহীন না, আমার কাছে কোনো কাজ গুরুত্বহীন না। যেমন ধরো আমি পড়ালেখা করি, আমার কালকে আজ হলো তোমার কি বার, আজকে হলো মঙ্গলবার, কালকে বুধবার, বুধবারে তোমাদের আন্টি ডায়ালিসিস আছে। আমার দুপুর বেলায় 1:30 থেকে তার জন্য ব্যস্ত হয়ে গেলাম, ওইটা হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাকে হাসপাতালে দিয়ে আসলাম, এটা গুরুত্বপূর্ণ কাজ। এসে আমি পড়তে বসলাম, আমার গুরুত্বপূর্ণ কাজ। আবার আমি 3 ঘন্টা পর হাসপাতালে চলে যাব, সাথে যদি মানুষ থাকে, আমি সেটা, অর্থাৎ একটা মানুষের গুরুত্ব তার ব্যক্তিগত। আমার কাছে কোনো কাজই গুরুত্বহীন না, কারণ আমি মূল্যবোধের বাইরে কোনো কাজ করি না। মূল্যবোধের বাইরে কাজ করলে তুমি নিজের কাছেই নিজেকেই জবাবদিহি করবে, নিজেকে নিজেই ঘৃণা করবে। যেদিন নিজে খারাপ কাজ করবে দেখে নিজেকে নিজে ঘৃণা করতে ইচ্ছা করবে। তুমি তাই করো না, তুমি করো না। তাহলে বোধহয় তোমরা বুঝতে পেরেছো যে আমাদের সময় ব্যবস্থাপনা, এই টাইম ম্যানেজমেন্টের উপর তোমার আমি আগে পরে অনেক সুন্দর সুন্দর কথা বলবো, অনেক মানে কি বলে যে ম্যাট্রিক্স রয়েছে, সেগুলো নিয়ে আসবো, যেগুলো দেখলে তোমাদের ইন্সপায়ার্ড হতে সময় লাগবে না, তুমি অনুপ্রাণিত হবে। পড়ালেখাটা এমন একটা বিষয়, তার আগে আমাকে ইন্সপায়ার্ড হতে হবে যে আমি এখন পড়বো, আমি পড়বো, হ্যাঁ আমার স্বপ্ন বিশেষ হওয়া। এই যে যে কথাগুলো বলছি, আমি বলছি আমার জায়গাটা এটার পরে যে তোমরা দেখবে ইংলিশ জানার দরকার, বাংলা জানার দরকার, ম্যাথমেটিক্স জানার দরকার, সায়েন্স কি বলে যে ডিজিটাল বিষয়গুলো জানার দরকার, যেগুলো সবই আমাদের সিলেবাস আছে। তারপর তো কমিউনিকেশন স্কিল, সেটা শেখার দরকার, সেটা না হলে তুমি কমিউনিকেশন করতে পারবে না। তোমার ভিতরে গ্রুপ ডিসকাশন করতে হবে, তোমার ডিবেট করতে হবে, তোমাকে বিভিন্ন বিষয়ে তর্ক করতে হবে। বিতর্ক যত করবে তত বেশি মেধার বিকাশ হবে, এবং যত বেশি তুমি গ্রুপ ডিসকাশন করবে তত বেশি আত্মবিশ্বাসী হবে। কাজে তোমাকে আত্মবিশ্বাস হতে হবে। তাহলে আমি যদি বোঝা থাকতে পারি, তোমরা একটু লিখে দিও বুঝেছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো, নাহলে আবার বুঝাবো।
এবার আসো, এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের পড়ালেখা। এবার তোমরা যদি কেউ আমার কোনো কোশ্চেন করতে চাও করো। ও আজকে রবিবার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও রবিবার, কালকে হলো সোমবার, ঠিক আছে। ধন্যবাদ মাহবুবা, ধন্যবাদ তোমাকে। বলো তোমার দু একটা কোশ্চেন করো আমাকে, যেটা খুশি, এইগুলোর ভিতর না। তোমার 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 অন্য যে কোনো কোশ্চেন করো আমাকে। কি কেউ কোনো প্রশ্ন করবে না? তোমরা কালকে সকালে রেকর্ডটা, আমি একটু পরে তোর পিডিএফটা দিয়ে দিব। কালকে সকালে আমার যে টাইপিস্ট আছে ও আসবে, এসে আধা ঘন্টা লাগে রেকর্ডটা ডাউনলোড দিয়ে তোমাদেরকে দিতে। আশা করি 10টার ভিতরে, 10:30টার ভিতরে রেকর্ডটা পেয়ে যাবে। এই রেকর্ডটা 2-3 বার দেখো, তাহলে দেখবে যে গল্পগুলো সব মনে থাকবে। এভাবে যদি রেকর্ড দেখো 2-3 বার, তোমাদের গল্প মনে রাখতা, কথাগুলো সুন্দর। এই যে আমি কথাগুলো বললাম, তোমাদের কাছে কি এরকম মনে হয়েছে যে স্যার আমাদেরকে বইয়ের ভাষায় কথা বলছি, না আমি গল্প বলছি? তোমাদের কি মনে হয়েছে? আমার কাছে কি এটাকে গল্প মনে হলো কথাগুলো, না বইয়ের ভাষা ব্যবহার করেছি আমি? বলো দেখি। স্যার একটা প্রশ্ন আছে, বিশেষ কি একসাথে কয়টা ক্যাডারে দেওয়া যায়? তোমার যোগ্য যতটি হয়, যেমন তুমি বিশেষ পররাষ্ট্র দিতে পারো, বিশেষ প্রশাসন, পুলিশ, কাস্টমস, ইনকাম ট্যাক্স, এগুলো সবই দিতে পারো। তুমি ফ্যামিলি প্ল্যানিংও দিতে পারো। অর্থাৎ যতগুলো আছে, যেমন তুমি দিতে পারবে না পিডিবিতে, যদি ইঞ্জিনিয়ার না হওয়া তাহলে ইঞ্জিনিয়াররা এদিকে সব তোমার দিতে পারবে, কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারদেরটা দিতে পারবে না। ডাক্তার যেমন তার ডাক্তারও দিতে পারবে, এই তোমাদেরও সব দিতে পারবে, কিন্তু তোমরা ডাক্তার দিতে পারবে না। যারা কৃষিবিদ তারা কৃষি সব দিতে পারবে, আবার তোমাদেরও সব দিতে পারবে। যারা জেনারেল বিশেষ জেনারেল পড়ালেখা করছো, তোমরা ওইগুলো পাবে না। এখানে স্যার তোমার যোগ্যতা বলে তুমি অনেকগুলো দিতে পারবে, আর 10টা দেওয়া যায়। স্যার গুরুত্বপূর্ণ নয় কেন? কোন টপিক লেখছো কি? সোহাগ মিয়া, স্যার গুরুত্বপূর্ণ নয় কেন টপিকটা আবার বলবেন প্লিজ? গুরুত্বপূর্ণ নয়, কোনটা কথা বলছিলাম? গুরুত্বপূর্ণ নয়, আমি গুরুত্বপূর্ণ নয় বলেছিলাম যেটা আমার মূল্যবোধের মধ্যে পড়ে না। মূল্যবোধ হলো, মূল্য মানে কিন্তু আমরা যে এই কিনি না, চাল কিনি না, টাকা দেই, এটা হচ্ছে দাম, এটা হচ্ছে মূল্য। এই মূল্য সেই মূল্য না, এটা হচ্ছে মূল্যবান। তুমি টাকা দিয়ে একটা জিনিস কিনছো, এটা মূল্য কত? 500 টাকা। একটা দাম কত? 500 টাকা। এই আমার কাছে এটা হচ্ছে দাম নয়, দামি। আমার কাছে মূল্য নয়, মূল্যবান। চাল ডাল তেল লবণ কিনি আমরা এটা দাম দিয়ে, এটা দামি না। দামি হচ্ছে তোমার ভিতরকার চেতনা, দামি হচ্ছে যা কেনা যায় না, যা মানুষকে ভালো করে, সেটা হচ্ছে দামি। কিন্তু চোর কি কখনো দামি হতে পারে? একটা ঘুষখোর কি কখনো দামি হতে পারে? তার তো মূল্যবোধই মানে নেগেটিভ। এটা বোধহয় বলেছিলাম, তুমি যেটা বলছো। তারপর কালকে ভিডিওটা দেখো, যদি পার্টিকুলারলি কোনো জায়গাটা একটু লিখে বলো, আমি সেটা বলে দিব। বইয়ের ভাষা, আমি আমি তুমি তুমি কি মনে করছো আমি বইয়ের ভাষা বলছি? আচ্ছা, না না, আমি কোনো বইয়ের ভাষা বলছি না, এটা পড়ে পড়ে আমার মতো করে আমি তৈরি করি, সেটা বলছি। এবার বলছো স্যার আমার কাছে কোনো কিছু গুরুত্বহীন নয় এই টপিক। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে কোনো কিছু বলতে কি, যেমন আমি ঘুমাবো, এটা গুরুত্বপূর্ণ। আমি সকালে ঘুম থেকে উঠবো, এটা গুরুত্বপূর্ণ। আমি নাস্তা খাবো, গুরুত্বপূর্ণ। আমি কলেজে যাব, গুরুত্বপূর্ণ। আমি টিচারদের ক্লাস করবো, গুরুত্বপূর্ণ। আমি কলেজ থেকে ফিরে আসবো বাসায়, গুরুত্বপূর্ণ। মা বাবার সাথে কথা বলবো, গুরুত্বপূর্ণ। আমি আবার খাবো রাতে, গুরুত্বপূর্ণ। রাতে পড়তে বসবো, গুরুত্বপূর্ণ। এইটা বুঝিয়েছি।
অর্থাৎ আমার কাছে কোনো কাজ গুরুত্বহীন না। অর্থাৎ আমি সেটাই বলছি, সেই কাজটা হচ্ছে যেগুলো মূল্যবোধের মধ্যে পড়ে। মূল্যবোধের মধ্যে পড়ে না এমন কাজ কিন্তু তুমি কখনো গুরুত্বপূর্ণ বলতে পারবে না। একজন ঘুষখোর, সে ঘুষ খায়, এটা কি তার কি বলবো যে মূল্যবান হতে পারে না? তুমি তো বুঝতে পেরেছ স্যার। সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থা পরিপূরক শব্দ স্যার, এটা একটু আবার বোঝাবেন? ধন্যবাদ পার্থ, তুমি বলেছ। আমি আবার বলছি, সেটা হলো এটা ঠিক আজকের ক্লাসে সবটা বোঝানো যাবে না। এরপর তোমাদের আমি আরো বেশ কিছু জিনিস নিয়ে আসবো, পরে ক্লাস আরো বুঝতে পারবে। অর্থাৎ আমরা যা কাজ করি সেই সময়ের মধ্যে কাজ করি, সময়ের বাইরে কিন্তু কোনো কাজ নেই। জন্মেছি একটা সময়, মরে যাবে একটা সময়, এর মাঝখানে যা করব সময়ের মধ্যে। অর্থাৎ সময় ছাড়া আর কিছু আছে? অর্থাৎ সময় জীবনের অংশ, জীবনের পরিপূরক। আমি জন্মেছি, মারা যাব, এই যে জীবিত থাকছি, এই সময়টি আমার জীবনের সাথে পরিপূরক। অর্থাৎ আমি কি কাজ করবো সময়ের মধ্যে করব, আমি তো সময়ের বাইরে কোনো কাজ করতে পারবো না। আমি ঘুমাবো, সেটাও সময়ের মধ্যে। আমি তোমার কোন একটা ছেলে মেয়ের সাথে আমি গল্প করব, সেটাও সময়ের মধ্যে। আমি তোমাদের সাথে কারোর সাথে টেলিফোনে কথা বলি, সেটাও সময়ের মধ্যে। তোদের সময়ের মধ্যে ছাড়া কোনো কাজ করো না বাবা। আমি এইটাই মিন করেছি যে যদি সেটি খারাপ হয় আমি সেটাকে ধরবো না, ভালোটা আমি ধরবো। অর্থাৎ এই অর্থে আমি ভালো কাজ করি, সেই কোনো ভালো কাজই মূল্যহীন নয়, কোনো মানুষই আমার কাছে মূল্যহীন নয়, কোনো সময় এবং কোনো কি বলবো কাজই আমার কাছে মূল্যহীন নয়। আমার বাসায় যে রান্না করে সে আমার কাছে একজন দামি মানুষের রান্না করে দেয়, আবার খেতে হয়। তো কাজেই কোনো মানুষকে ছোট করার আমাদের প্রয়োজন নেই, সুযোগ নেই। আল্লাহ সৃষ্টি সবাই মানুষ, এর ভিতরে মানুষগুলোকে আল্লাহ যে ব্রেন দিয়েছে, সে ব্রেনের দুটো দিক আছে, একটা হচ্ছে খারাপ দিক, একটা হচ্ছে ভালো দিক। মানুষের ব্রেন ভালো বোঝে, খারাপ বোঝে, কিন্তু অনন্তকাল যাওয়াত মানুষের ভিতরে কুপ্রবৃত্তিটা বেশি থাকে। এই কুপ্রবৃত্তির কারণে বিশ্বে সভ্যতার অনন্য নিদর্শন আইনের প্রবর্তন হয়েছে। আইনের মাধ্যমে মানুষকে সভ্য করার চেষ্টা হয়েছে। একসময় মানুষ অসভ্য ছিল, এখন অনেক জায়গায় মানুষ। আজকে দেখো ফিলিস্তিনে কিভাবে মানুষ হত্যা হচ্ছে, এটা কি সভ্যতা বলবে? কি বলে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, এই যুদ্ধটা আমেরিকা করেছে। আমেরিকা না হলে এই যুদ্ধটা হতো না। আমি তোদেরকে পরে বোঝাবো কেন আমেরিকার জন্য এটা হলো। আমরা যে তুমি পার্থ, তুমি কি বুঝতে পেরেছো আমি কথাটা আবার বললাম যে তুমি যত কাজ করো সময়ের মধ্যে, তোমার জীবনটা তো সময়ের মধ্যে বাঁধা। আমার জীবনটা সময়ের মধ্যে, জন্মেছি পরে মারা যাবে, এইটুকু সময় আমার সময়ের মধ্যে জীবনের সব কাজ বাঁধা। আমার যত কাজ করতেছে মারা যাওয়ার আগ পর্যন্ত করতে হবে। এইটি বোঝাচ্ছিলাম আমি যে জীবনে মানুষের সময় দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য জীবনের মানে কি বলবো যে মানে জীবন ব্যবস্থাপনা এবং সময় ব্যবস্থাপনা পরিপূরক, এর বাইরে কিচ্ছু নেই। তো তোমরা আগামী কালকে ঠিক 7:30টায় বাংলা ক্লাস করবে, এবং তোমরা অনেকে অংশগ্রহণ করনি, তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে। খালি রেকর্ড দেখে মানে বেশি কিছু হয়ে যাবে এটা ভাববার দরকার নেই। রেকর্ডের সাথে ক্লাসে থাকলে তোমার আরো ভালো লাগবে। তো আমি আজকে তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছ। তোমাদের বন্ধুদেরকে বলো আমরা 26 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তারা 2030 টাকা দিয়ে ভর্তি হতে পারবে কালকের থেকে। আর যদি কারোর কোনো মনে হয় যে 2 দিন দেরি হতে পারে কিন্তু তুমি ভর্তি হবে, তো সেক্ষেত্রে একটু ফোন করে কিভাবে তোমাকে, কেউ আশাহত হও এটা আমি চাবো না। আমি বাবা, তোমরা সন্তানের মতো।
কাউকে আশাহত করব না। কাউকে যদি সে মনে করে আমার এটা দরকার আছে, তাকে অবশ্যই আমরা সহযোগিতা করব, এই ব্যাপারে কোনো কার্পণ্য করব না। কিন্তু 2030 টাকা আমার মনে হয় তোমাদের যে পরিমাণ যতদিন তোমাদেরকে সাথে রাখবো সেই হিসাবে টাকার অঙ্কটি নিতান্ত কম, যাতে তোমরা কেউ কথা না বলো। তারপরও তোমরা টাকাটাকে হয়তো দেখো, সবার টাকা লাগে। তোমরা যে আজকে এত আশা করে এখানে এসছো, সেটাও কিন্তু অর্থনীতি। কারণ তুমি চাকরি পেলে তোমাকে বেতন দেবে, তোমাকে সুযোগ সুবিধা দেবে, ক্ষমতা দেবে, অনেক কিছু। তো কাজে মানুষের তো জীবন চলতে টাকা লাগে। কিন্তু এই সক্রেটিস বলেছেন, পয়সার বিনিময়ে শিক্ষার চেয়ে শিক্ষা না নেওয়া ভালো। তো তখন ছিল এরকম। সফিস্ট শব্দটা আগে পরে বোঝাবো, ওনাকে সফিস্ট বানানো হয়েছিল, পরে গল্পগুলো শুনবে আবার। আসলে এখানে এত গল্প আছে, এত ঘটনা আছে যে সব তো আর বলা যাবে না, সব তো বলার সময় পাবো না। তো আগামী ক্লাসে আমি পরে আবার আসব। তো কালকে তোমরা ঠিক 7:30টার মধ্যে ক্লাসে 4:25-এ জয়েন করবে। সে কি বলে যে পঙ্কজ স্যারের বাংলা ক্লাস হবে, তোমাদের ভালো লাগবে, সবাই জয়েন করবে। তো তোমার ভালো থাকো, তোমাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।